আজ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিসের উপর আক্রমণ করে আওয়ামী লীগ বিএনপি কর্মীদের সহযোগিতায়। বিএনপির সাথে সমঝোতা করেই এমন সাহস পাচ্ছে আওয়ামী লীগ, হতাশা ঝরে পড়ছে হাসনাত সার্জিসদের কণ্ঠে। এদিকে আজ রাজপথে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের উপর আক্রমণ করেছে আওয়ামী লীগ কর্মীরা। দেশ এই মুহূর্তে উত্তাল হয়, অসংখ্য নেতা কর্মীদের হত্যা করেছে আওয়ামী লীগ। বিএনপি কর্মীদের সহযোগিতা পেয়েছে এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের মতো অবস্থা হতে বিএনপির বেশি দিন সময় লাগবে না। বিএনপির অভ্যন্তরে ঘটনা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ যেভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে গেছিল, বিএনপিতে সেটা আওয়ামী লীগ ধ্বংসের দিকে গেছিল তো অনেক বছর পর, 15 বছর দেশ চালিয়েছিল, তারপর 16তম বছরে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। কিন্তু বিএনপি প্রথম 4 দিনেই জয় বাংলা হওয়ার পথে। বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গ্রিন সিগন্যাল পায়নি আওয়ামী লীগ। তা সত্ত্বেও দলটির নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। তো ভাই, এই ইউনুস স্যারের যে কাহিনী শুনতেছি, দেখে তো ভাই আমার গায়ে লোম দাঁড়াইছে। এই লোকটা তো ভাই এখনই অ্যারেস্ট করা উচিত। সিরিয়াস ভাই। মহামান্য রাষ্ট্রপতির চাঞ্চল্যকর কালের কণ্ঠ সাক্ষাৎকারের পরে টনক নড়েছে সরকারের। সেটা সরকারের পদক্ষেপে একেবারে পরিষ্কার হয়ে গেল। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নানান মুখ গুঞ্জন আমরা গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি, বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে, এবং সম্ভবত তারই ধারাবাহিকতায় নির্বাচন পরবর্তী পরিস্থিতি। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড সারা দেশেই বেড়ে গিয়েছে। আওয়ামী লীগ সাহস পেয়েছে সবাইকে শেষ করার জন্য, কারণ বিএনপি কর্মীরা সরাসরি আওয়ামী লীগকে সহযোগিতা করতেছে এবং আজকে সার্জিস হাসনাতের খারাপ অবস্থা করে আওয়ামী লীগ। দর্শক শ্রোতা, আপনারা জানেন সার্জিস হাসনাতদেরকে নিয়ে গত কিছুদিন যাবতই আওয়ামী লীগ পরিকল্পনা করে আসছে এবং সেই পরিকল্পনাটা আজকে তারা বাস্তব করে তারেক রহমানের সহযোগিতায় এবং বিএনপির অনেক নেতাকর্মীদের সহযোগিতায়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড এবং সার্জিস হাসনাতের অবস্থা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে হঠাৎ নাসির উদ্দিন পাটোয়ারির আক্ষেপ, হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে। উত্তরে হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে রীতিমতো যেন হতাশা শোনা গেল। বললেন সবকিছুই সমঝোতা। ওদিকে আবার সার্জিস আলম বলে উঠলেন সেই পুরনো রাজনীতি, অর্থাৎ দিন যাচ্ছে, আওয়ামী লীগ বের হচ্ছে প্রকাশ্যে। বিএনপির সাথে সমঝোতা করেই এমন সাহস পাচ্ছে আওয়ামী লীগ, এমন অভিযোগে হতাশা ঝরে পড়ছে হাসনাত সার্জিসদের কণ্ঠে। আসলেই কি সমঝোতা হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে? দেশের রাজনৈতিক দৃশ্যপটে এখন এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। নির্বাচনের পর থেকে হুট করেই যেন ভোল পাল্টাতে শুরু করেছে রাজনীতির মাঠ। যেই আওয়ামী লীগের কার্যক্রমকে গত বছর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই দলের নেতাকর্মীরাই এখন প্রকাশ্যে আসতে শুরু করেছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় দলটির তালাবদ্ধ কার্যালয়গুলো একে একে খুলতে শুরু করেছে। পঞ্চগড় থেকে শুরু করে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, এমনকি খোদ রাজধানীর বুকেও দেখা যাচ্ছে তাদের সগর্ব তৎপরতা। নির্বাচনের পরপরই এই যে ঝটিকা মিছিল, কার্যালয় দখল এবং রাজনৈতিক অঙ্গনে নিজেদের অস্তিত্ব প্রমাণের মরিয়া চেষ্টা, এর পেছনে কি কেবলই কর্মীদের আবেগ, নাকি পর্দার আড়ালে রচিত হয়েছে রাজনীতির নতুন কোনো চিত্রনাট্য? রাজনীতির মাঠে কোনো কিছুই বিনা কারণে বা শূন্য থেকে ঘটে না। নির্বাচনের আগে থেকেই মাঠে কান পাতলে শোনা যাচ্ছিল যে ভোটের মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে বিএনপি ও জামায়াতের অনেক প্রভাবশালী নেতা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং কোণঠাসা নেতাদের সাথে গোপনে যোগাযোগ বাড়িয়েছিল। হিসাবটা ছিল খুব সোজা, ভোটের মাঠে প্রচ্ছন্ন সমর্থন দাও, নির্বাচনের পর দলীয় কার্যালয় খুলতে বা রাজনীতিতে ফিরতে খুব একটা বাধা দেওয়া হবে না। পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলার সময় স্বয়ং সদর উপজেলা বিএনপির সভাপতির উপস্থিতির যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে, তা কোনো বিচ্ছিন্ন ভুল বা কাকতালীয় ঘটনা নয়। এটি মূলত তৃণমূল পর্যায়ে গড়ে ওঠা সেই অঘোষিত রাজনৈতিক সমঝোতারই একটি দৃশ্যমান রূপ। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে সেই বিএনপি নেতা দাবি করেছেন যে তিনি জানতেন না ওটা আওয়ামী লীগের অফিস, কিন্তু রাজনীতির সচেতন দর্শকরা এই না জানার পেছনের আসল সত্যটা খুব ভালো করেই জানেন। এখন রাজনীতির ময়দানে সবচেয়ে বড় এবং চমকপ্রদ প্রশ্ন হল, 1.5 দশকের চরম বৈরী সম্পর্ক এবং গুম খুনের রাজনীতির ইতিহাস ভুলে বিএনপি কেন আওয়ামী লীগের প্রতি এতটা নমনীয় হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে অত্যন্ত সুদূরপ্রসারী এবং কৌশলী এক রাজনৈতিক হিসাব নিকাশ। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর নতুন সরকার হিসেবে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। এই মুহূর্তে রাজপথে তাদের প্রধান ডানপন্থী মিত্র এবং একই সঙ্গে তীব্র প্রতিযোগী হয়ে উঠেছে জামায়াতে ইসলামী ও তাদের জোট। বিশ্লেষকরা মনে করছেন
রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ যদি একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, তবে বিরোধী শিবিরের পুরো মাঠ ফাঁকা পেয়ে তা দখল করে নেবে জামায়াত জোট। তখন সরকারকে যখন তখন চাপে ফেলা বা ব্ল্যাকমেইল করার একচেটিয়া ক্ষমতা চলে যাবে তাদের হাতে। কিন্তু রাজনীতির মাঠে যদি একটি কোণঠাসা অথচ দৃশ্যমান আওয়ামী লীগ টিকে থাকে, তবে জামায়াত চাইলেও সরকারের বিরুদ্ধে খুব একটা ঝামেলা বা একক আধিপত্য বিস্তার করতে পারবে না। ক্ষমতার এই নিখুঁত ভারসাম্য বজায় রাখতে এবং জামায়াতের ক্রমবর্ধমান প্রভাবকে রুখে দিতেই বিএনপি চাইছে আওয়ামী লীগ তাদের পাশে বা মাঠে থাকুক। এই চেক অ্যান্ড ব্যালেন্সের সমীকরণেই মূলত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক অলিখিত সমঝোতার শক্তিশালী বাতাবরণ তৈরি হয়েছে। অন্যদিকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে থাকা আওয়ামী লীগও বসে নেই। 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা শুধু একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের কথাতেই তাদের বর্তমান রণকৌশলের প্রমাণ মেলে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, দলীয় কার্যালয়গুলো যেহেতু রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করেনি, তাই সেখানে যেতে কর্মীদের কোনো বাধা নেই। শুধু তাই নয়, দলীয় সূত্রগুলো নিশ্চিত করছে যে বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গ্রিন সিগন্যাল পায়নি আওয়ামী লীগ। তা সত্ত্বেও দলটির নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে 24 ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভার্চুয়ালি এ নির্দেশ দেন শেখ হাসিনা। কলকাতায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে আওয়ামী লীগের যেসব নেতা দেশে আছেন তাদের সক্রিয় হতে বলা হয়েছে, যাতে সামনের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে। সব মিলে আওয়ামী লীগকে সক্রিয় করতে 5টি সিদ্ধান্ত হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। তবে দলটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা বৈঠক সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনা মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে বৈঠকে অংশ নেওয়া কোনো নেতার ধারণা শেখ হাসিনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। আবার মার্চের শুরুতে দিল্লি হয়ে ঢাকা আসছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। পল কাপুরের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলেও কয়েকটি সূত্রে আভাস পাওয়া গেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভিতরে প্রবেশ করেছেন, এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। সবশেষ তথ্য অনুযায়ী কমপক্ষে 28টি জেলায় দলীয় কার্যালয় খোলা, জাতীয় পতাকা ও দলীয় পতাকা টাঙানো, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামাত বা অন্য কারোর সঙ্গে কোনো সমঝোতা আছে, এসব প্রশ্ন সামনে আসছে। তবে কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের তৎপরতার পেছনে কারণ কি তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিএনপি নেতাদের কাছ থেকেও এ নিয়ে প্রতিক্রিয়া গণমাধ্যমে উঠে এসেছে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়টি আইনি প্রক্রিয়া হবে। আবার বিএনপির কোনো নেতার কাছ থেকে ইতিবাচক মন্তব্য পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি একটি উদার নৈতিক রাজনৈতিক দল, তারা সবাইকে নিয়ে রাজনীতি করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কারণ দলটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এমন পরিস্থিতিতে 24 ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির সাথে বৈঠক করেন শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি বৈঠকে যুক্ত হয়েছিলেন। কলকাতায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। সেই বৈঠকে ভার্চুয়ালি বাংলাদেশে থাকা অনেক নেতাও যোগ দিয়েছিলেন বলে দলটির সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস.এম. কামাল হোসেন, সুজিত রায় নন্দী, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী নফিল। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন। দীর্ঘ একটা সময় পরে 5ই আগস্ট আসলে বঙ্গভবনে কি ঘটেছিল এই সম্পর্কে স্পষ্ট একটা ব্যাখ্যা এসেছে। আর এই ব্যাখ্যাটা এসেছে খুবই অথেন্টিক একজন পার্সন থেকে, যিনি এখন পর্যন্ত রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে। তো 5ই আগস্টের এই সরকারের আগে, মানে বর্তমান বিএনপি সরকারের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি আসলে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি, কারণ ভয় পাচ্ছিলেন তাকে মবের শিকার হতে হবে। তো চলুন 5ই আগস্ট আসলে কি ঘটেছিল। ভিডিওটি একটু লম্বা হবে, বাট মনোযোগ দিয়ে শুনবেন। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে যে জনবিস্ফোরণের রূপ নিয়েছিল,
সেদিন আসলে কেউই আজ করতে পারেনি যে কি ঘটতে চলছে। রাষ্ট্রপতি বলছেন, যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। ঘড়ির কাঁটায় সময় তখন 12টা। আমাকে জানানো হলো যে তিনি প্রস্তুতি নিচ্ছেন বঙ্গভবনে আসার জন্য। এর আগে আমরা আচই করতে পারিনি যে আসলে কি ঘটতে যাচ্ছে। অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আসলে ওই দিনের বা 4ই আগস্ট 3ই আগস্ট আওয়ামী লীগের যে বেশ কয়েকটি মিটিং হয়েছিল বা এখানে অনেক ঘটনা ঘটতে যাচ্ছে বা সরকারের পতন হবে, বেশ কয়েক দফা বিভিন্ন দপ্তরের সাথে মিটিং হয়েছিল, তিনি এগুলো সম্পর্কে খুব বেশি জানতেন না। তার বক্তব্য হচ্ছে এটা, তিনি বলছেন যে উনি যখন এখানে আসবেন বলেছেন এবং হেলিকপ্টার রেডি, তখন আমরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারি। এখানে যারা সিকিউরিটি ছিল সবাই পজিশন নিয়ে নিল, অর্থাৎ বঙ্গভবনের নিরাপত্তা দায়িত্বে থাকা বিভিন্ন যে ফোর্সরা আছে তারা প্রস্তুতি নিল অন পজিশন। দুপুর 12:30টার দিকে আবার আমাকে ফোন আসলো আমার কাছে, জানানো হলো তিনি এখানে আসছেন না। যখন জেনেছি তখন আমরাও সতর্ক ছিলাম, বিভিন্ন মারফত কিছুটা খবরও পাচ্ছিলাম। এর কিছুক্ষণ পরই আমি শুনতে পেলাম যে উনি দেশ ছেড়েছেন। একসময় জানতে পারলাম উনি অলরেডি দেশের বাইরে চলে গেছেন। সব মিলিয়ে 30 থেকে 40 মিনিটের মধ্যে সামগ্রিক ঘটনা প্রবাহে খুব দ্রুত পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ আমরা যখন শুনেছি শেখ হাসিনা পালিয়েছেন, এর অনেক আগেই তিনি আসলে চলে গেছেন, ইভেন ভারতে পৌঁছে গেছেন। রাষ্ট্রপতি বলছেন, সেদিন বিকাল 3টার দিকে প্রথম সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাকে টেলিফোনে সব ঘটনা বিস্তারিত অবহিত করেন। সশস্ত্র বিভাগ থেকে আমার কাছে ফোন আসে। পরে জানানো হলো ওয়াকার সাহেব সাংবাদিকদের সামনে আপনার ব্রিফিং করবেন এবং সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে একটা ব্রিফ দিবেন। তো তিনি ব্রিফিং করলেন, আমরা টেলিভিশনে দেখলাম। উনি বললেন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। তো দেশবাসী আশ্বস্ত হলো যে তিনি অলরেডি দেশান্তরী হয়েছেন। তারপর আমাকে সেনাপ্রধান ফোন করে জানালেন যে তারা আসছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং 3 বাহিনীর যে প্রধান 3 জনই বঙ্গভবনে এলেন এবং আমার সাথে সকল বিষয় নিয়ে আলোচনা করলেন। তখন আমি প্রায় কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, কি করা যায়, কিভাবে কি হবে, এসব নিয়ে আমরা আলোচনা করলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো সিদ্ধান্ত হলো সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকা হবে। এই কাজে সেনাবাহিনীর টিম নিযুক্ত ছিল। তারপর ওনারা চলে গেলেন। সেনা সদরে দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একত্র করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যেও কেউ ছিল। তখন যাদের পাওয়া গেছে তাদেরকে নিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নানানমুখী গুঞ্জন আমরা গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি, বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে, এবং সম্ভবত তারই ধারাবাহিকতায় নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বেশ কয়েকজন নেতার সঙ্গে। সেখানে বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন এবং দিল্লি থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আর আওয়ামী লীগের নেতারা দিল্লিতে দলের কোনো এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে বসে তারা এই বৈঠকে যুক্ত ছিলেন, এমন খবর দিয়েছে ভারতীয় কোনো গণমাধ্যম। প্রশ্ন হচ্ছে যে আসলে কোনো ধরনের সিগন্যাল সত্যি আওয়ামী লীগ পেয়েছে কিনা রাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যাহারের বিষয়ে। বৈঠকে শেখ হাসিনা বিএনপির নাম উল্লেখ না করেই যে মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম যে আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, যদি না করে তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করব, কর্মসূচি ঘোষণা করব। ভালো কথা, কিন্তু আমরা তো জানি যে তিনি এই ধরনের মন্তব্য এর আগেও করেছেন। বিশেষ করে নির্বাচনের আগে ভারতীয় কোনো গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন। আবার সজীব ওয়াজেদ জয় ডয়েচে ভেলেতে দেওয়া সাক্ষাৎকারে অথবা তার ফেসবুক পেজে স্ট্যাটাসে যে মন্তব্য করেছেন তাও এরকম ছিল যে তিনি তারেক রহমানের সঙ্গে খোলামেলাভাবে আলোচনায় বসতে প্রস্তুত। নিশ্চয়ই এই ধরনের কোনো আলোচনা হবে না, এটুকু আমরা অনুমান করে বলতেই পারি। তবে কোন একটা সিগন্যাল তারা পেয়ে থাকতেই পারেন, সেটি কোন পর্যায়ে সে সম্পর্কে নিশ্চয়ই আমরা নিশ্চিত করে বলতে পারছি না। শেখ হাসিনা ভারতে অবস্থানরত নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে মানসিক এবং অন্যান্য
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড, তারেক রহমানের বিভিন্ন ইস্যু বা বিশেষ করে হাসনাত সার্জিসরা, নাসিরউদ্দিন পাটোয়ারি তারা যে ফেসবুক পোস্টের মাধ্যমে অনেক কিছু করতেছে, এইগুলো নিয়ে কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, কোন আপনাদের আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।